প্রিমিয়ার লিগ থাকবে, কিন্তু সেই প্রিমিয়ার লিগে পেপ নামটা থাকবে না। সেটা কি হয় রে পাগলা? পেপ গুয়ার্দিওলা যদিও ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়ে চলে গেছেন, তবে প্রিমিয়ার লিগে কিন্তু পেপ নামটার কোনো অভাব হচ্ছে না। কারণ চেলসি রাও ভ্যালেকানোর সঙ্গে ডিল এগ্রি করেছে। 28 বছর বয়সী লেফট ব্যাক পেপ ছাবারিয়া চেলসিতে জয়েন করতে চলেছেন, এবং মার্ক কুকুরেলার রিপ্লেসমেন্ট হিসাবে তিনি যাতে প্রথম থেকেই আর কি মাঠে ফুল ফোটাতে শুরু করেন, সেই এক্সপেকটেশনই কিন্তু চেলসি সমর্থক বৃন্দের থাকবে। আমরা এই ডিলটা নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন সোহম টক্স ফুটবল, এবং আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। তো অনেস্টলি স্পিকিং, এই যে ডিলটা কমপ্লিট করলো চেলসি এই ছাবারিয়া খেলোয়াড়টিকে নিয়ে, আমি মানে কয়েকটা ডিল এরকম হয় না যে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করা ভালো, যে আদৌ প্লেয়ারটা হিট করবে না ফ্লপ করবে সেটা আপনি দেখেই একটা ভার্ডিক দিতে পারবেন না, বা আপনার নিজেও প্লেয়ারটা সম্পর্কে অনেক বেশি জানতে হবে। তো সেখানে দাঁড়িয়ে আমারও এই কথাটা বলার, যে ছাবারিয়ার খেলা অবভিয়াসলি আমি খুব একটা দেখিনি। রাও ভ্যালেকানোতে তিনি খেলতেন, এবং আমি সত্যি কথা বলতে গেলে ওই ইউটিউবের যে কম্পাইলেশন ভিডিওগুলো আছে যেখানে আপনি একটা প্লেয়ারের স্কিল সেট সম্পর্কে জানতে পারেন, সেই ভিডিওগুলোকে আমি খুব একটা ভরসা এই বয়সে দাঁড়িয়ে আর করি না। কারণ সেখানে একটা প্লেয়ারের সব থেকে ভালো ভালো মুহূর্তকে নিয়েই কম্পাইলেশন করা হয়। তার যে উইকনেসগুলো আছে, তার যে সত্যি কথা বলতে গেলে নেগেটিভ জায়গাগুলো আছে, সেগুলোকে তো আর কেউ তুলে ধরবে না। আপনি যদি এখন ইউটিউব খোলেন, তাহলে নিকোলাস জ্যাকসনেরও সেরা সেরা লেভেলের গোল পাবেন, যেটাকে দেখে আপনার ওনাকে দিদিয়ে দ্রোগবার বাবা বলেও মনে হতে পারে। তাহলে জ্যাকসন চেলসিতে এসে কি করেছেন, বা ডেলাপ চেলসিতে এসে কি করেছেন, সেগুলো আমরা সবাই জানি। তো সেখানে দাঁড়িয়ে ইউটিউব টিউটোরিয়ালের উপর ভরসা না রেখে আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে প্লেয়ারটা সম্পর্কে যেটুকু ইনফরমেশন আমরা পেয়েছি, যে কুকুরেলা যেমন অফেন্সিভ মাইন্ডেড ছিলেন, সেখানে ছাওয়ারিয়া একটু ডিফেন্সিভ মাইন্ডেড। লালিগাতে তার ইন টার্মস অফ ট্যাকেল বলুন, ইন্টারসেপশন বলুন, এই সমস্ত স্ট্যাটিস্টিক্সে তিনি সবসময় উপরের দিকে রান করেছেন। একজন প্রোগ্রেসিভ পাসার হিসাবেও তার সুনাম আছে। তবে ইন টার্মস অফ বক্স থ্রেট বলতে এটাকে বোঝায় যে খুব একটা বক্সে ক্রস তোলা বা গোল স্কোরিং এবিলিটি, সেই জিনিসটা কিন্তু তার খেলার মধ্যে খুব একটা দেখা যায়নি বিগত কয়েক বছরে। তো সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই জাভি আলোনজো যে টাইপের উইং ব্যাক প্রেফার করেন, আমরা যে জিনিসটা একটা বায়ার্ন মিউনিক বলছি, আর যে জিনিসটা আমরা একটা বায়ার লেভারকিউজেনেও দেখেছি, বা যে জিনিসটা আমরা কিছুটা রিয়াল মাদ্রিদেও দেখেছি, সেখানে দাঁড়িয়ে ছাবারিয়া ডেফিনেটলি সেই টাইপের প্রোফাইলিং এ খুব একটা হয়তো ফিট করেন না। এবার এখানে প্যালেস্ট্রার যে সাইনিংটা চেলসি ডান দিকটাতে করেছে, প্যালেস্ট্রাকে দেখে আমার অনেক বেশি অফেন্সিভ মাইন্ডেড বলে মনে হয়েছে। আর আমি অলওয়েজ এই জিনিসটাতেই বিশ্বাস করি যে ফুল ব্যাক জিনিসটা মাঠের মধ্যে একটা অ্যাসিমেট্রিক্যাল ওয়েতে খেললে সেটাই একটা টিমকে অনেক বেশি সুবিধা দেয়। যে একজন ফুল ব্যাক একটু অ্যাটাকিং মাইন্ডেড, তাহলে আরেকজন যদি একটু ডিফেন্সিভ মাইন্ডেড হন, সেখানে আমার মনে হয় টিমটা একটা নির্দিষ্ট শেপে অ্যাটাকটা করতে পারে, এবং সেখানে দুজনের মধ্যে একটা খুব সুন্দর সিঙ্ক্রোনাইজেশন থাকে, যে একজন অফেন্সে উঠলে একজন ডিফেন্সের দায়িত্ব নেবেন। প্রয়োজন হলে তারা মাঝমাঠে ইনভার্টেড হয়ে ঢুকে পড়ে মাঝমাঠের শেপটাকে, যদি মাঝমাঠে দুজন মানে ডবল পিভট থাকে, তাহলে সেকে তিনজনের পিভট বানাবেন, বা তিনজনের পিভট থাকলে চারজনের পিভট বানিয়ে দেবেন। তাহলে সেক্ষেত্রে যদি আপনার টিম পজিশন লুজ করে এবং তাদের একটা কাউন্টার অ্যাটাক অপোনেন্ট লঞ্চ করে, তাহলে মাঝমাঠে আপনার ব্লকিং থেকে শুরু করে বলটাকে স্ন্যাচ করে নিয়ে হাই প্রেসিং করার অপরচুনিটিটা অনেকটা বেড়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে ছাবারিয়া যদি ডিফেন্সিভ কাজটাই খুব ভালো করে করতে পারেন, আমার মনে হয় সেটাই চেলসির জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর তাছাড়াও কোথাও একটা গিয়ে আমি এখানে জাবি আলোনসো জাজমেন্টকে ট্রাস্ট করছি, কারণ এই ডিলটার প্রথম থেকেই যে জিনিসটা দেখা গেছে, যে আলোনসো সবার আগে এই জায়গায় গ্রিমাল্ডোকে চেয়েছিলেন। গ্রিমাল্ডো সেই খেলোয়াড় যাকে বায়ার লেভারকুজেনে আলোনসো বেসিক্যালি ডেভাস্টেটিং এফেক্টে ইউজ করেছিলেন ওই লেফট উইং ব্যাক পজিশনটা দিয়ে। যখন তাকে পাওয়া গেল না, যখন তিনি অ্যাটলেটিকো মাদ্রিদকে বেছে নিলেন, তখন ফাইনালি ছাবারিয়ার দিকে নজরটা যায়। তো একজন স্প্যানিশ প্লেয়ারকে একজন স্প্যানিশ কোচ যখন চাইছেন, তাও আবার আলোনসোর মতো একজন মানুষ যিনি নিজে একজন চ্যাম্পিয়ন মেন্টালিটির খেলোয়াড় ছিলেন, বা কোচিংটাও সেরকম গর্বের সাথেই করিয়েছেন, আমি এখানে তার জাজমেন্টের উপর ভরসা রাখছি যে তিনি ডেফিনেটলি প্লেয়ারটার মধ্যে কিছু না কিছু তো আইডেন্টিফাই করেছেন, যে কারণে তিনি স্বাভাবিকভাবেই প্লেয়ারটাকে ট্র্যাক করছেন। এবার একটা জিনিস যেটা আমার সত্যি কথা বলতে গেলে চেলসির খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এই সাইনিংগুলো সিজনটা শুরু হওয়ার অনেক অনেক আগে চেলসি সিকিওর করে ফেলছে। এখানে একটা বিষয় আমি ব্লুকোকে প্রথম থেকে ক্রেডিট দিয়ে যাচ্ছি, যখন থেকে তারা মর্গান রজার্সের ডিলটা সিকিওর করেছে, পরপর এই যে ডিলগুলো সিকিওর হচ্ছে, এবং সেগুলো সিজন শুরু হওয়ার অনেকটাই আগে থেকে হচ্ছে, যাতে প্লেয়ার ক্লাবে আসতে পারে, প্র্যাকটিস শুরু করতে পারে, প্রি সিজন ফ্রেন্ডলিগুলোতে খেলতে পারে, দলের ফিলোসফি কোচের ফিলোসফির সঙ্গে মানিয়ে নিতে পারে। আমি মনে করি সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আপনারা যে কোনো স্টেবল প্রিমিয়ার লিগের সাইডকে দেখবেন, যারা চ্যাম্পিয়ন হয় বা ডেলিভারেটলি ট্রফির
জন্য লড়াই করে, তাদেরও কিন্তু কোটটা এরকম সিজনের একদম শুরু থেকেই সেট হয়ে যায়। তারা কিন্তু কেউই ওই ডেডলাইন ডের ধারে কাছে গিয়ে ডেডলাইন ডের দিনকে বা তার একদিন আগে দাঁড়িয়ে কোনো প্যানিক বাইং করে না, যেটা কিন্তু বিগত কয়েক বছরে চেলসি করতে বড্ড অভ্যস্ত হয়ে পড়েছিল। তো সেখানে দাঁড়িয়ে চেলসির এবার এই যে কুইক ফায়ার অ্যাপ্রোচটা, যে ঠিক আছে প্লেয়ার যখন একজন ম্যানেজার চেয়েছে তাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি এনে দিই, সেই জিনিসটা কিন্তু দেখে আমার ভালো লাগছে। এবং কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় যে এই ছাবাড়িয়া সাইনিংটার ক্ষেত্রে তার সঙ্গে একটা খুব ভালো কম্পিটিশন হতে চলেছে ভ্যালেন্টিনো বার্কোর। বার্কো সত্যি কথা বলতে গেলে ওনাকে মিডফিল্ডার বলে লিস্ট করা হলেও আমরা সবাই জানি, আমরা ব্রাইটনের হয়েও দেখেছি যে লেফট উইং ব্যাক বা লেফট ব্যাক পজিশনটা দিয়ে তিনি একটু অপারেট করতে বেশি পছন্দ করেন এবং তিনি কিন্তু অত্যন্ত অফেন্সিভ মাইন্ডেড। প্রত্যেক ম্যাচে তার চান্স ক্রিয়েশন থেকে শুরু করে অপোনেন্টের হাফে ড্রিবল অ্যাটেম্পটের মধ্যে কিন্তু বার্কো অলওয়েজ একটা হাই র্যাঙ্ক পজিশনে থাকেন। তো সেখানে আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে ছাবাড়িয়া আর বার্কোর মধ্যে একটা ভালো ফাইট হতে পারে যে কে নিজেকে ফার্স্ট চয়েস লেফট ব্যাক হিসাবে এস্টাবলিশ করবেন, প্রোভাইডেড যদি বার্কো ক্লাবে থাকেন। কারণ বার্কোকে নিয়ে তো ডেফিনেটলি অফ দ্য ফিল্ডও একটা ইস্যু হয়ে বসে আছে যে এই যে বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার সেই ফাইনালটা হলো, সেখানে বার্কো আর্জেন্টিনার প্লেয়ার যদিও খেলেননি, বেঞ্চে ছিলেন, তবে ম্যাচের শেষে আমরা দেখতে পেয়েছি জুড বেলিংহ্যামের সঙ্গে তার একটা কথা কাটাকাটি হয়, সেখানে বেলিংহ্যাম তাকে একটা ওই হাত দিয়ে চাঁটি মারার মতো করেছিলেন, যেটাকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেক বিতর্ক হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে বার্কোকে চেলসি আদৌ নিজেদের স্কোয়াডের সঙ্গে রাখবে নাকি কোথাও একটা লোনে পাঠাবে সেটা দেখার আছে। তবে তিনি যদি আলটিমেটলি থাকেন তাহলে আমার কিন্তু কোথাও একটা গিয়ে মনে হয় তার সঙ্গে একটা যথেষ্ট ভালো ফাইট হতে চলেছে ছাভারিয়ার, যে বাঁ দিকটা দিয়ে কে স্টার্ট করতে পারেন। জোরেল হ্যাটোর আমি খুব একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি না, কারণ কোয়াইট অবভিয়াসলি আমার গত বছরও ওনাকে খুব একটা কনভিন্সিং লাগেনি। এবার সেখানে দাঁড়িয়ে চেলসি ওনাকে নিয়ে কি ভাববে, একজন স্কোয়াড প্লেয়ার হিসাবে রাখবে নাকি অন্য কোথাও লোন করবে বা সেল করার কথা ভাববে, সেটা হয়তো এই উইন্ডো এখন যে কটা দিন বাকি আছে আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হতে চলেছে। তো সেই জিনিসটার প্রতি আমার ডেফিনেটলি নজর থাকবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই কথাটাই বলবো যে ওয়েলকাম টু চেলসি ছাভারিয়া, এবং আশা করব আপনি ইংল্যান্ডের ওয়েদারের সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারবেন। প্লেয়ারটার 28 বছর বয়স, তার মানে অন্ততপক্ষে ফুটবলিং ক্ষেত্রে এই কথাটা বলাই যায় যথেষ্ট এক্সপিরিয়েন্স। চেলসি স্কোয়াডে এবার আরও একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড় অ্যাড হলো, যে পলিসিটা ব্রুকো এবার নিয়েছে, যে শুধুমাত্র ইউথ ডিভেন অ্যাপ্রোচে না গিয়ে কয়েকটা প্রপার সিনিয়র প্লেয়ারদের অ্যাড করি যারা টপ ফ্লাইট ফুটবলে এত বছর ধরে খেলছে, তারা নেসেসারি মোমেন্টে আর কি তাদের এক্সপিরিয়েন্স আর কম্পোজারটা দিয়ে ম্যাচগুলোকে সিল করতে পারবে। সেখানে এক্সপেকটেশন থাকবে যে ছাওয়ারিয়া ভালো করবেন, তো সেই জিনিসটা দেখার। আর তাছাড়া এই উইং ব্যাকের সাইনিং গুলো সত্যি কথা বলতে গেলে চেলসির বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে কিছু জিনিস হিট করেছে, কিছু জিনিস ফ্লপ করেছে। এবার তিনি আরেকটা মার্কোস আলোনসো দাঁড়াবেন না ডেভিড জাপাকোস্তা দাঁড়াবেন সেটা তো সময়ই বলবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন কোচের তাকে পছন্দ, যখন ব্লুকো তাকে সিজন শুরু হওয়ার প্রায় 20-25 দিন আগে আর কি ক্লাবের সঙ্গে যুক্ত করে দিয়েছে, কোচের হাতে তুলে দিয়েছে, তখন সেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি এক্সপেকটেশন শুড বি স্কাই রকেটেড যে তিনি স্কোয়াডের সঙ্গে মানিয়ে নেবে এবং আলোনসো তার কাছ থেকে যে জিনিসটা এক্সট্রাক্ট করতে চান সেই জিনিসটা খুব ভালো মাত্রায় পাবেন। এবার ইন টার্মস অফ সাইনিং এই মুহূর্তে যদি ইনকামিং এর কথা বলেন তাহলে আমি বলবো যে প্রোভাইডেড এনজো ফার্নান্ডেজ যদি ক্লাবে থাকেন তাহলে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না আমাদের একমাত্র গোলকিপার পজিশনটা যদি অ্যাড্রেস করতে হয়। একটা রিউমার শোনা যাচ্ছে যে পোর্তোর গোলকিপার বা পর্তুগালের জাতীয় দলের কিপার দিয়েগো কোস্তার সঙ্গে চেলসির কথা চলছে, চেলসি তাকে নিতে খুবই ইন্টারেস্টেড। এই সাইনিংটা হলে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব, কারণ এই গোলকিপিং পজিশনটা নিয়ে আমি বহুদিন ধরে বলে যাচ্ছি চেলসির একটা সাইনিং এর দরকার। আমি গত বছরও এই কথাটা বলেছিলাম যখন ডোনারুমাকে ফ্রিতে আর কি তুলে নিল ম্যানচেস্টার সিটি, যে তখন চেলসির আর একটু অ্যাগ্রেসিভলি হয়তো ডোনারুমাকে পারসুট করা উচিত ছিল। এবার চেলসি যখন সেটার পেছনে যায়নি তখন স্বাভাবিকভাবেই গতবারও আমরা দেখেছি যে স্যানচেজ কয়েকটা ম্যাচে খুব ভালো সেভ করেছেন, সবই ঠিক আছে, বাট তিনি এতটাই এরর প্রোন যে সবসময় কোনো না কোনো একটা মিস্টেক তার মধ্যে যেন লুকিয়ে আছে। তো সেই জিনিসটা আমি কোনোদিনই একটা এমন টিমের কাছ থেকে দেখতে চাইবো না যে টিমটা কনস্ট্যান্টলি ট্রফির জন্য কিংবা টপ ফোরে বা এরকম একটা জায়গায় থাকার জন্য ফাইট করে বা অ্যাম্বিশন রাখে। সেখানে এরকম টাইপের গোলকিপার সিম্পলি লায়াবিলিটি। এবং সেখানে দাঁড়িয়ে আমরা একটা জর্গেনসেনকেও দেখেছি পিএসজির সঙ্গে যে টাইপের এলিমেন্টারি লেভেলের মিস্টেক তিনি গত বছর করেছেন। গোলকিপার সিচুয়েশনটা চেলসির বড্ড চাপের আছে। তো সেখানে দাঁড়িয়ে চেলসি যদি এবার জাস্ট একটা গোলকিপার তুলে নিয়ে উইন্ডোটাকে ভালোভাবে শেষ করতে পারে তাহলে আমার মনে হয় যে এই টিমটা সত্যিই মানে টপ ফোরের জন্য একটা শিওর শট কন্টেন্ডার বলা যায়, প্রোভাইডেড এভরিওয়ান স্টেজ ফিট অ্যান্ড এভরিওয়ান অ্যাডপ্টস টু জাবি আলোনসোস ফিলোসফি।
তো আমি এই মুহূর্তে জাস্ট এই সাইনিংটাকে নিয়ে বা ওভারঅল স্কোয়াডটাকে নিয়ে এটাই বলবো। এবার বাকিটা তো দেখার বিষয় যে আপাতত যখন ওয়ার্ল্ড কাপে যারা সেমিফাইনালে অব্দি গেছিলেন, রজার্স বলুন, এনজো বলুন, তারা যখন ফেরত আসবেন তখন তারা কতটা মানিয়ে নিতে পারছেন টিমের সঙ্গে, এবং প্রথম ম্যাচ থেকে আমরা সবাইকে আর কি মাঠে দেখতে পাই কিনা। তবে প্রথম ম্যাচ থেকে যদি মোটামুটি আমরা আমাদের ফুল স্ট্রেন্থ স্কোয়াড পাই, আমি কিন্তু চেলসির কাছ থেকে এটাই এক্সপেক্ট করবো যে উই বেটার হিট দ্য গ্রাউন্ড রানিং দিস টাইম। প্রথম থেকেই আমাদের সেই কনসিস্টেন্ট খেলে সেই জায়গাটা মেনটেন করতে হবে, তবে গিয়েই আমার কোথাও একটা মনে হয় যে ভালো রেজাল্ট আসতে পারে। কারণ একটা কথাই আছে প্রিমিয়ার লিগের ক্ষেত্রে, আপনার যদি আগস্ট ভালো না যায় তাহলে আপনার মে কোনোদিনও ভালো যাবে না। তাই সেখানে শুরু থেকেই আর কি ভালো খেলাটা শুরু করতে হবে, কারণ মর্নিং শোজ দ্য ডে। তো এটাই এক্সপেকটেশন থাকবে। আপনারাও কমেন্টে জানান যে ছাভারিয়ার এই সাইনিংটা নিয়ে আপনাদের কি মতামত, বা যারা একটু হলেও ওনার খেলা দেখেছেন তারা প্লেয়ারটা নিয়ে কি অ্যাসেসমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় ডেফিনেটলি থাকবো। আপনারা দেখছিলেন সোহম টক্স ফুটবল, যেখানে ফুটবলটাকে শুধু দেখা হয় না, ফুটবলটাকে বাঁচা হয়। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে নেবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলস পিপল। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি অ্যান্ড পিস।